আমি শাহাদাত হোসেন, লেকচারার, ক্যামব্রিয়ান কলেজ, ঢাকা। চলো দেখা যাক। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, কি দেখা যাচ্ছে? একটি বল উপর থেকে পড়ে বারবার ভূমিতে ফিরে আসছে। চলো দেখা যাক আরও একটি চিত্র লক্ষ্য করি আমরা। তির্যকভাবে নিক্ষেপ করা একটি বল ভূমিতে ফিরে আসছে। চলো আমরা আরও কিছু চিত্র দেখি। এটি হচ্ছে পৃথিবীর প্রতীকী চিত্র। পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদের প্রতীকী চিত্র। চাঁদ এবং পৃথিবীর পারস্পরিক ক্রিয়ার ফলে জোয়ার সৃষ্টি হচ্ছে, যেটা সম্পর্কে মোটামুটি আমরা সবাই জানি, তাই না? প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কী নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় পদার্থবিজ্ঞান প্রথম পত্র, ষষ্ঠ অধ্যায়, মহাকর্ষ ও অভিকর্ষ। আজকে আমাদের লেকচার নাম্বার হচ্ছে ষষ্ঠ। আজকের এই পাঠ শেষে আমরা মহাকর্ষীয় বল ব্যাখ্যা করতে পারব, মহাকর্ষীয় প্রাবল্য ও বিভব এর মধ্যে যে সম্পর্ক তা ব্যাখ্যা করতে পারব। তো চলো দেখা যাক। লক্ষ্য করো, মাথায় আপেল পড়ছে একটা পড়ুয়া শিক্ষার্থীর মাথায়। আর এই আপেল যখন নিউটনের মাথায় পড়ে, তখনই পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ সূত্র আবিষ্কার হয়, যার নাম মহাকর্ষ সূত্র। এবং যার থেকে আমরা ধারণা পাই যে মহাকর্ষ বল সম্পর্কে। তাহলে মহাকর্ষ বল কি, বা মহাকর্ষীয় বল বলতে কি বোঝায়? মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলকে আমরা বলি মহাকর্ষ বল। নিউটনের এই বিখ্যাত সূত্র তোমরা অনেক ছোটোবেলা থেকেই জানো, F = G × m1 m2/r²। আমরা চলো দেখি। দেখো, এটি হচ্ছে পৃথিবীর প্রতীকী চিত্র এবং এটি হচ্ছে চাঁদের প্রতীকী চিত্র। তাহলে এই পৃথিবী এবং চাঁদের মধ্যে যে ক্রিয়াশীল বল, এটাকে আমরা মহাকর্ষ বল বলে থাকি। এবং এই পৃথিবী এবং চাঁদের মহাকর্ষ ক্রিয়ার কারণেই পৃথিবীরকে কেন্দ্র করে পৃথিবীর চতুর্দিকে চাঁদ আবর্তন করে থাকে। ঠিক একইভাবে পৃথিবীর উপর একটি মানুষ আমরা কিভাবে স্থিরভাবে থাকতে পারি, তাও মহাকর্ষ বলের প্রভাব। চলো আমরা নিউটনের সেই বিখ্যাত মহাকর্ষ সূত্রটিকে ধারাবাহিকভাবে আলোচনা করি। দেখো, এখানে দুটি বস্তু, একটি m1 এবং আরেকটি m2, তাদের মধ্যবর্তী দূরত্ব r। প্রিয় শিক্ষার্থীরা, এদের মধ্যবর্তী দূরত্ব যদি r হয়, তাহলে মহাকর্ষ সূত্র অনুযায়ী, অর্থাৎ নিউটনের বিখ্যাত মহাকর্ষ সূত্র অনুযায়ী F সমানুপাতিক m1 m2/r²। এখানে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, F সমানুপাতিক m1 এবং m2 বলতে কি বোঝায়? এর মানে হচ্ছে বস্তুর ভর যত বৃদ্ধি পাবে, বস্তুদ্বয়ের ভর যত বৃদ্ধি পাবে, তাদের মধ্যে ক্রিয়াশীল বলের পরিমাণ তত বৃদ্ধি পাবে, যদি মধ্যবর্তী দূরত্ব পরিবর্তন না হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে চিত্র লক্ষ্য করো, m1 এবং m2 এর মধ্যবর্তী দূরত্ব r। দ্বিতীয় চিত্রটি লক্ষ্য করো, দুটো ভর বৃদ্ধি পাচ্ছে এবং দ্বিতীয় ক্ষেত্র মধ্যবর্তী দূরত্ব rই থাকছে। তাহলে নিউটনের সূত্র অনুযায়ী প্রথম ক্ষেত্রে আকর্ষণ বল একটু কম হবে, যেরকম হবে, দ্বিতীয় ক্ষেত্রে আকর্ষণ বল তার চেয়ে বেশি হবে। এটি হচ্ছে প্রথম অংশের ব্যাখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি মহাকর্ষ সূত্রকে আরও ভালোভাবে লক্ষ্য করি, দেখতে পাবো F সমানুপাতিক 1/r²। এর মানে কি প্রিয় শিক্ষার্থীরা? দূরত্ব পরিবর্তনের সাথে সাথে আকর্ষণ বল বর্গের ব্যস্তানুপাতিক হারে কমে অথবা বাড়ে। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, m1
দুটি বস্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ক্ষেত্রে দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে x, দ্বিতীয় ক্ষেত্রে মধ্যবর্তী দূরত্ব 2x এবং তৃতীয় ক্ষেত্রে মধ্যবর্তী দূরত্ব প্রথম ক্ষেত্রের 3/1 তাহলে মহাকর্ষ সূত্র আমাদের কি বলে? হ্যাঁ, প্রথম ক্ষেত্রে দূরত্ব, প্রথম ক্ষেত্রে যদি আমরা ক্রিয়াশীল বল F1 ধরি, F1 = যদি F ধরি, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কত হবে? হ্যাঁ, মহাকর্ষ সূত্র অনুযায়ী দ্বিতীয় ক্ষেত্রে বল হবে 4/1। প্রিয় শিক্ষার্থীরা, এখন লক্ষ্য করো, তৃতীয় ক্ষেত্রে মধ্যবর্তী দূরত্ব যখন আমরা প্রথম ক্ষেত্রে 3/1 করলাম, তাহলে কি হবে? মহাকর্ষ সূত্র অনুযায়ী আকর্ষণ বল 9 গুণ, প্রথম ক্ষেত্রে 9 গুণ হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে মহাকর্ষ সূত্র অনুযায়ী দূরত্ব যদি বৃদ্ধি পায়, মহাকর্ষ বলের পরিমাণ কমে যায়, আর দূরত্ব যত কমবে মহাকর্ষ বলের পরিমাণ তত বাড়বে। এখন দুটো বস্তু M1 এবং M2, দেখো এখানে দূরত্ব, ভর পরিবর্তন হচ্ছে, তো এই ক্ষেত্রে আমাদের কীরকম হবে? দেখো দুটো বস্তু, এখানে দুটো ভিন্ন ভরের বস্তু, সেই ক্ষেত্রে আমরা মহাকর্ষ সূত্রকে সাধারণভাবে F সমানুপাতিক M1 M2/r² লিখতে পারি, অর্থাৎ প্রথম দুটি অংশের সমন্বিত সূত্র। প্রিয় শিক্ষার্থীরা, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, দুটো বস্তু M1 এবং M2, এদের মধ্যবর্তী দূরত্ব যদি r হয়, তাহলে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করে, মহাকর্ষ সূত্র অনুযায়ী দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর একই পরিমাণ বল প্রয়োগ করবে। এটি হচ্ছে মহাকর্ষ বলের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এই বিষয়টি আমি আরও বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। তো আমি আবার বলছি যে দুটি বস্তুর মধ্যে মহাকর্ষ বল, প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করে, দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর একই পরিমাণ বল প্রয়োগ করে, এটি হচ্ছে মহাকর্ষ সূত্র এর একটি অনন্য বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে আরও বিস্তারিত একটু দেখাবো যে মহাকর্ষ বল আসলে কি করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, এখানে দুটো বস্তু দেয়া আছে M1 এবং M2। হ্যাঁ, তো আমি এখানে একটি স্কেল দেখাচ্ছি, এই স্কেল দ্বারা আমরা দেখাবো তাদের দূরত্ব দেখাবো এবং ভরের পরিবর্তন দেখাবো। হ্যাঁ, এখানে ভরের পরিবর্তন দেখাবো, এখানে ভরের পরিবর্তন দেখাবো, দুটো বস্তু। এখন উপরে দেখো, দুটো বস্তুর মধ্যে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর কী পরিমাণ বল প্রয়োগ করছে এবং দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর কী পরিমাণ বল প্রয়োগ করছে, তার পরিমাণটা মহাকর্ষ সূত্র থেকে হিসেব করে দেখানো হবে। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, দেখো, আমি যদি দুটো বস্তুর মধ্যে দূরত্ব কমাতে থাকি, দূরত্ব যত আমি কমাবো, উপরের দিকে লক্ষ্য করো, আস্তে আস্তে আমার মহাকর্ষ বলের পরিমাণটা বেড়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আরও দেখো যে আমি দূরত্ব বাড়াচ্ছি, এদের মধ্যে এখন পুরো দূরত্ব 1 মিটার দূরত্বে আছে তার মধ্যে। হ্যাঁ, এখন এদের মধ্যে আমি ভর, আপাতত দুটো ভর একই রকম রাখছি, মানে ভরের পরিবর্তন করছি না, একই রকম না রাখলেও দুটো ভর থাকে। আমি দুটো ভরের মধ্যে, দুটো বস্তুর মধ্যে আমরা যতই আমরা দূরত্ব কমাবো, ততই আমার এই আকর্ষণ বলের পরিমাণটা বেড়ে যাবে। এটি হচ্ছে আমার মহাকর্ষ সূত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ। প্রিয় শিক্ষার্থীরা, আমি দূরত্ব যতই কমাবো, ততই আমার দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল বলের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করছে, তোমরা একটু লক্ষ্য করো, সায়েন্টিফিক নোটেশন এখানে দেওয়া আছে, দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর একই পরিমাণ বল প্রয়োগ করছে। এখন দেখো, আমরা প্রথম বস্তুর এবং দ্বিতীয় বস্তুর মধ্যে ভরের পরিবর্তন করবো। দেখো, আমি প্রথম বস্তুর উপর ভর বাড়ালাম। হ্যাঁ, 720 কেজি প্রথম বস্তুর ভর, দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে 440 কেজি। প্রিয় শিক্ষার্থীরা, তারপরও লক্ষ্য করো যে ভর বৃদ্ধির সাথে সাথে দুটোর মধ্যে ক্রিয়াশীল বলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, এক্ষেত্রেও প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করছে, দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর একই পরিমাণ বল প্রয়োগ করছে। এখন আমরা দুটো ভর বৃদ্ধি করছি। দেখো, এটার ভর হচ্ছে 1000 কেজি এবং দুইটা বস্তুর ভর আমি 1000 কেজি করলাম। হ্যাঁ, 1000 কেজি করলাম।
প্রিয় শিক্ষার্থীরা দেখো যে ভর বৃদ্ধির সাথে সাথে তাদের মধ্যে ক্রিয়াশীল বলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, মোটামুটি এটি হচ্ছে আমাদের। আবার দেখো ভর আমরা হ্রাস করছি, হ্যাঁ ভর হ্রাস করছি, ক্রিয়াশীল বলের পরিমাণও হ্রাস পাচ্ছে। এটি হচ্ছে আমাদের নিউটনের মহাকর্ষ সূত্রের বিস্তারিত। হ্যাঁ, শিক্ষার্থীরা আমরা আমাদের আলোচনার দিকে আবার চলে যাই। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব আমাদের আজকের আলোচনার দ্বিতীয় অংশে মহাকর্ষ প্রাবল্য। হ্যাঁ, তো মহাকর্ষ প্রাবল্য বলতে কি বোঝায়? মহাকর্ষ প্রাবল্য বলতে বোঝায় মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বিন্দুতে স্থাপিত একক ভরের কোনো বস্তুর উপর যে মহাকর্ষ বল ক্রিয়া করে তাকে মহাকর্ষ প্রাবল্য বলে। তো দেখা যাক, এটা যদি আমরা আবার দেখি, মহাকর্ষ প্রাবল্য ইকুয়াল হচ্ছে F/m। আমরা আর একটু ভালোভাবে দেখি, m একটি বস্তু যেটি মহাকর্ষ ক্ষেত্র সৃষ্টি করছে। অর্থাৎ মহাকর্ষ ক্ষেত্র কি? একটা বস্তুকে কোনো একটা মহাকর্ষ ক্ষেত্রে স্থাপন করলে চারপাশে যে অঞ্চলব্যাপী এর প্রভাব থাকে। হ্যাঁ, এর মানে এই m ভরের বস্তুটি চারপাশে যে অঞ্চলব্যাপী অন্য কোনো বস্তুকে আকর্ষণ করতে পারে, সেই অঞ্চলটাকে আমরা বলবো মহাকর্ষ ক্ষেত্র। তো আমরা মহাকর্ষ ক্ষেত্রের উপর P একটি বিন্দু নিলাম, যার দূরত্ব, অর্থাৎ যদি মূল বিন্দু থেকে দূরত্ব, কেন্দ্রবিন্দু থেকে দূরত্ব যদি r হয়, এখন m ভরের একটা বস্তুকে যদি আমরা মহাকর্ষ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনি, তাহলে এটি যে বল অনুভব করে সেটা যদি F হয়, তাহলে মহাকর্ষের সংজ্ঞা অনুযায়ী মহাকর্ষীয় প্রাবল্য ইকুয়াল টু F/m, বা আমরা যদি F এর মান বসাই তাহলে আমরা দেখব G × m/r²। তো প্রিয় শিক্ষার্থীরা, মহাকর্ষ প্রাবল্যের একটু আগে আমরা যেটা দেখিয়েছি, মহাকর্ষ প্রাবল্য ইকুয়াল টু G × m/r², সেটি কীভাবে আসলো? দেখো, আমরা মহাকর্ষ সূত্র থেকে দেখতে পাই যে F = G × m1 m2/r²। এখানে m1 কি? প্রথম বস্তুর ভর। হ্যাঁ, m2 কি ছিল? আমাদের দ্বিতীয় বস্তুর ভর। r ছিল তাদের মধ্যবর্তী দূরত্ব। এখন যদি আমরা প্রথম বস্তুকে বড় হাতের m মানে ক্যাপিটাল M দ্বারা প্রকাশ করি এবং দ্বিতীয় বস্তুকে স্মল m দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা পাচ্ছি F = G × m/r²। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে ছোট বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রে এনেছি সেটা যদি স্মল m হয়, তখন মহাকর্ষ প্রাবল্যের সংজ্ঞা থেকে আমরা জানি E = F/m। হ্যাঁ, এখন আমরা যদি মহাকর্ষ সূত্রের মান এখানে বসাই, তাহলে আমরা কি পাচ্ছি? মহাকর্ষ প্রাবল্য E = G m/r²। আশা করছি তোমরা মহাকর্ষ প্রাবল্য E এর মান বা E এর সমীকরণ কোথা থেকে এসেছে তোমাদের কাছে বুঝতে সহজ হয়েছে। তো এখন যদি আমরা ছোট হাতের m-কে আমরা m-কে যদি বড় হাতের m দ্বারা প্রকাশ করি এবং r-কে যদি আমরা পৃথিবীর ব্যাসার্ধ হয়, তখন আমরা মহাকর্ষ প্রাবল্যকে কীভাবে লিখতে পারি? যে = G m/r²। হ্যাঁ, এখানে m বলতে বোঝাচ্ছে আমরা মহাকর্ষ সূত্রে যে m ব্যবহার করেছি সেটাকে, আর সেটাকে যদি আমরা প্রকাশ করি পৃথিবীর ভর এবং যে ছোট r, স্মল লেটারের r যদি পৃথিবীর ব্যাসার্ধকে ধরি, তাহলে পৃথিবীর জন্য মহাকর্ষ প্রাবল্য G = G m/r²। প্রিয় শিক্ষার্থীরা, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এসেছে, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে এই মহাকর্ষ বলের মান, আমি আবারও বলছি, মহাকর্ষ বলের মান এর সাথে প্রাবল্যের সম্পর্ক রয়েছে এবং এক্ষেত্রে মহাকর্ষ প্রাবল্যের মান অভিকর্ষজ ত্বরণের সমান। হ্যাঁ, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আমাদের আলোচনার দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ অংশে নিয়ে আলোচনা করব যে বিভব কাকে বলে, বা মহাকর্ষ বিভব বলতে এখানে আমরা বুঝাচ্ছি মহাকর্ষ বিভব কাকে বলে। আমরা যদি অসীম দূরত্ব থেকে একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রে আনি, তাহলে আমাদের বা বাইরের এজেন্ট কর্তৃক যে পরিমাণ কাজ করতে হবে সেটি হচ্ছে মহাকর্ষ বিভব। তো
ভি যদি মহাকর্ষ বিভব দ্বারা প্রকাশ করা হয় ভিকে, তাহলে মহাকর্ষ বিভব ভি ইকুয়াল টু W/m। এখানে W হচ্ছে কৃত কাজের পরিমাণ এবং m হচ্ছে পৃথিবীর ভর, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আর m হচ্ছে যে বস্তুটিকে আমরা আনবো পৃথিবীর, যেখানে পৃথিবীর মহাকর্ষ বলয়ের বাইরে থেকে, মহাকর্ষ ক্ষেত্রের বাইরে থেকে যদি পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে যে বস্তুটিকে আনবো সেটা যদি m হয়, তাহলে আমরা পাচ্ছি v ইকুয়াল টু -gm/r। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো যে m ভরের একটা বস্তু মহাকর্ষ ক্ষেত্র সৃষ্টি করছে। আমরা এই মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে p একটি বিন্দু নিব এবং মহাকর্ষ ক্ষেত্র যে বস্তু সৃষ্টি করছে তার কেন্দ্র থেকে p এর দূরত্ব যদি r হয় এবং m ভরের, ছোট m ভরের কোনো বস্তুকে যদি আমরা p বিন্দুতে আনি, তাহলে p বিন্দুতে মহাকর্ষ বিভব v ইকুয়াল টু W/m ইকুয়াল টু -gm/r। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব যে মহাকর্ষ ক্ষেত্রের প্রাবল্য ও বিভবের মধ্যে সম্পর্ক কী। হ্যাঁ, আমরা জানি v ইকুয়াল টু -gm/r। আর এখানে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, যদি আমরা যদি দেখি যে এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, হ্যাঁ, তাহলে dv/dr ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, d/dr। v এর মান আমরা যদি এখানে বসাই তাহলে পাচ্ছি gm/r ইকুয়াল টু -gm/d/dr ইন্টু 1/r। সেখান থেকে আমরা কি পাচ্ছি যে -gm ইন্টু 1/r²। এটা একটি সিম্পল, একদম সহজ একটি ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যদি এটাকে আমরা গাণিতিকভাবে দেখি তাহলে এই বিভবের পরিবর্তনের হার, এই যে dv/dr দ্বারা কি প্রকাশ করছে, প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো যে dv/dr দ্বারা রয়েছে, এটা দেখাচ্ছে বিভবের পরিবর্তনের হার, পরিবর্তনের হার। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে বিভবের পরিবর্তনের হার মহাকর্ষ প্রাবল্যের সমান। অর্থাৎ মহাকর্ষ ক্ষেত্রের প্রাবল্য বিভবের মধ্যে সম্পর্ক হচ্ছে বিভবের পরিবর্তনের হারকে প্রাবল্য বলে। আমরা এটাও বলতে পারি যে প্রাবল্য কাকে বলে, মহাকর্ষ ক্ষেত্রে বিভবের পরিবর্তনের হারকেও প্রাবল্য বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসের প্রায় শেষের দিকে চলে আসছি। চলো আমরা যেটুকু অধ্যয়ন করেছি তার উপরে একটি গাণিতিক সমস্যা লক্ষ্য করা যাক। দেখো, পৃথিবী ও চন্দ্রের ভর দেয়া আছে এখানে। তোমরা প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, সূর্য, পৃথিবী ও চন্দ্রের ভর দেয়া আছে এবং চন্দ্রগ্রহণের সময় তোমরা চন্দ্রগ্রহণ সম্পর্কে তোমরা জানো। সেক্ষেত্রে দেখো, সূর্য, পৃথিবী, ভর এগুলো দেয়া আছে। আমাদেরকে নির্ণয় করতে হবে চন্দ্রগ্রহণের সময় সূর্য ও পৃথিবীর সম্মিলিত ক্রিয়ার ফলে চন্দ্রের উপর মহাকর্ষীয় বলের লব্ধি কত হবে। তো চলো দেখা যাক আমরা আজকের পাঠে যা শিখেছি তার একটু প্রয়োগ করতে পারি কিনা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের তথ্য থেকে দেয়া আছে যে সূর্যের ভর দেয়া আছে, পৃথিবীর ভর দেয়া আছে, চন্দ্রের ভর দেয়া আছে, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব দেয়া আছে, পৃথিবী ও চাঁদের দূরত্ব দেয়া আছে এবং মহাকর্ষীয় ধ্রুবক, হ্যাঁ, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান দেয়া আছে। তাহলে চন্দ্রের উপর সূর্যের আকর্ষণ বল কত হবে? তাহলে আমরা মহাকর্ষ সূত্র থেকে দেখতে পাই। কি দেখতে পাই প্রিয় শিক্ষার্থীরা? দেখো, আমরা মহাকর্ষ সূত্র থেকে দেখতে পাই F ইকুয়াল টু G ইন্টু M1 M2 বাই R স্কোয়ার। হ্যাঁ, আমরা এই সূত্র প্রয়োগ করে এখানে চন্দ্রের উপর সূর্যের আকর্ষণ বলা। প্রিয় শিক্ষার্থীরা, আবার লক্ষ্য করো, চন্দ্রের উপর, কার উপর? চন্দ্রের উপর
সূর্যের আকর্ষণ বল আমরা নির্ণয় করতে পারি। কিভাবে? এখানে আমরা m1 বলতে এখানে সান অর্থাৎ সূর্যের ভর, m দ্বারা বোঝানো হয়েছে চন্দ্রের ভর, হ্যাঁ, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব, হ্যাঁ, তাদের মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে এখানে? সূর্য এবং চাঁদের মধ্যবর্তী দূরত্ব কি হবে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, চাঁদ এবং সূর্যের মধ্যে দূরত্ব হবে RS প্লাস RM। আমরা যদি এখানে মান বসাই তাহলে কি পাচ্ছি? চন্দ্রের উপর সূর্যের আকর্ষণ বল, হ্যাঁ, 4.31 × 10⁹, যেটা আমরা একদম আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে আমরা সহজেই এটি নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক একইভাবে আমরা চন্দ্রের উপর, আমরা একটু আগে দেখেছি কি চন্দ্রের উপর সূর্যের আকর্ষণ বল। এখন আমরা দেখব চন্দ্রের উপর পৃথিবীর আকর্ষণ বল। হ্যাঁ, তো চন্দ্রের উপর পৃথিবীর আকর্ষণ বল আমরা একইভাবে মহাকর্ষ সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। Fe আমরা একই মহাকর্ষ সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করে আমরা দেখতে পাচ্ছি এখানে যে চন্দ্রের উপর পৃথিবীর আকর্ষণ বল হচ্ছে 1.97 × 10⁻20 নিউটন। এখন প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চন্দ্রগ্রহণের সময় কি ঘটে? তো আমি আবার ব্যাক স্লাইডে যাচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো যে আমাদের চন্দ্রগ্রহণের সময় যে বাস্তব অবস্থা থাকে সেটা হচ্ছে পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে। হ্যাঁ, একই অক্ষরেখা বরাবর, একই অক্ষের উপর তারা, একই সরলরেখার উপর বরাবর তারা থাকে, তখনই চন্দ্রগ্রহণ হয়। এবং পৃথিবী চলে আসে চাঁদ এবং সূর্যের ঠিক মাঝখানে। আর এই জন্য লব্ধি বল, প্রিয় শিক্ষার্থীরা আমি আবারও দেখাচ্ছি তোমাদেরকে, এই চাঁদের উপর দুটি বস্তুর লব্ধি বল কিভাবে কাজ করছে দেখো। তাহলে চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর মহাকর্ষীয় বলের লব্ধি, অর্থাৎ পৃথিবী এবং সূর্যে যে লব্ধি কাজ করে সেটা যুগপৎ, মানে দুটোর প্রভাব একসাথে কাজ করে। হ্যাঁ, এর ফলে আমরা আমরা লব্ধি হবে দুটো যোগফল, যেটা পাচ্ছি 6.28 × 10⁻23। হ্যাঁ, এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমরা এই পাঠ শেষে যা শিখেছি তা একটু লক্ষ্য করা যাক। মহাকর্ষ প্রাবল্য কাকে বলে আমরা জানি, যে এই পাঠ থেকে আমরা এটা নিশ্চয়ই তোমরা এতক্ষণে শিখতে পেরেছো যে মহাকর্ষ বল কাকে বলে। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলকে বা ক্রিয়াশীল বলকে বলা হয় মহাকর্ষ বল। আর মহাকর্ষীয় বল অবশ্যই সবসময় আকর্ষণধর্মী হয়ে থাকে। হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্রে প্রাবল্য কাকে বলে আমরা শিখেছি। মহাকর্ষ বল কি? মহাকর্ষীয় প্রাবল্য কাকে বলে? মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বস্তুকে আনলে এটি যে বল অনুভব করে সেটি হচ্ছে ওই মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্য। মহাকর্ষীয় বিভব কাকে বলে? মহাকর্ষীয় বিভব হচ্ছে কোনো বস্তুকে যদি আমরা মহাকর্ষীয় ক্ষেত্রে আনি, তাহলে একক ভরের কোনো বস্তুকে আনলে সেটি যে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটি হচ্ছে মহাকর্ষীয় বিভব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ক্লাসের একেবারে দ্বার প্রান্তে চলে এসেছি। তো তোমাদের অনুশীলনের জন্য আমি একটি গাণিতিক সমস্যা দিচ্ছি। আশা করি তোমরা এটি বাসায় করবে এবং আমাদের যে আমি ঠিক একই রকম একটি অনুশীলন আমি করে দিয়েছি, এটা তোমরা বাসায় করবে এবং ভালোভাবে এটি যদি ভালোভাবে অনুশীলন করো তাহলে তোমাদের আমরা যা আলোচনা করেছি এ ব্যাপারে তোমাদের ধারণা একেবারে স্পষ্ট হয়ে যাবে। তো তোমরা এই তথ্য থেকে সূর্যগ্রহণের সময় মহাকর্ষ বলের লব্ধি কত হবে তা নির্ণয় করবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার লেকচার শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে এবং আমার পরবর্তী লেসনের নতুন নতুন বিষয় নিয়ে আমি আসবো তোমাদের সামনে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।